এই সুন্দর পাহাড়, এই সুন্দর সুন্দর মঠ, এর পেছনে কি আছে জানেন? প্রত্যেকটা মানুষের, বহু তিব্বেতান মানুষের দুঃখ কান্না। কারণ এটা হলো তিব্বত, চায়নার অকুপাইড তিব্বত। চায়না এই তিব্বতকে দখল করে নিয়েছিল 1950 সালে ইনভেড করে, যেটা কিনা ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই তিব্বত একটা বিরাট বড় একটা দেশ ছিল, যে দেশ কিনা দখল করেছিল চায়না, ফোর্সফুলি, জোর করে, তার মিলিটারি দিয়ে, পিএলএ দিয়ে। কেন চায়না এই তিব্বতকে দখল করেছিল? এর পেছনে বিভিন্ন কারণ আছে। চায়না প্রথম থেকেই জানতো যে তিব্বত কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ তারা সবসময় ভয়ে থাকতো, যদি তিব্বত কোনোভাবে আমেরিকা বা ওয়েস্টের অ্যালায় হয়ে যায়, পশ্চিমী দেশের অ্যালায় হয়ে যায়, কিংবা ভারতের দিকে ঝুঁকে যায়, সেই জন্য সবসময় চায়না চাইতো যে তিব্বত তার অখণ্ড পার্ট হোক। সেই জন্য 80,000 সোলজার পাঠিয়েছিল তিব্বতকে জয় করার জন্য মাও জে দং 1950 সালে। এবং মাত্র 8,000, তিব্বতান সোলজার, যারা ছিল খুবই পুরনো অস্ত্র নিয়ে, এবং তাদেরকে খুবই এক সপ্তাহের মধ্যে হারিয়ে দিয়েছিল। এবং এই যে ইনভেশনটা হয়েছিল চায়নাতে, সেটা হয়েছিল 1950 সালে। চায়না অতর্কিতে আক্রমণ করেছিল তিব্বতের ওপরে এবং 8,000 সৈনিককে হারিয়ে দিয়েছিল, এবং এর ফলে চায়নার হাতে পুরো তিব্বত এসে গেছিল। শুধু তাই নয়, এর সাথে সাথে চায়নার মিলিটারি সবসময় তিব্বতকে নিজের কাছে, নিজের কুক্ষিগত রাখার জন্য তিব্বতান মানুষদের ওপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, অ্যাট্রোসিটি চালিয়েছিল। এবার চলে আসা যাক চায়নার যে তিব্বত উপর আক্রমণ করেছিল তার টাইম লাইনটা দেখে নেওয়া যাক। 1949 সালে মাও জে দং রিপাবলিক অফ চায়নার ডিক্লারেশন করেছিল, এবং 1950 সালে চায়না অপারেশন চামদো নামে অপারেশন এটা লঞ্চ করেছিল, এবং 40,000 পিএলএ ট্রুপস, এবং এটা তিব্বতে ঢুকে গেছিল এবং তিব্বতকে দখল করে নিয়েছিল। 1951 সালে তিব্বতকে জোর করে 17 পয়েন্ট এগ্রিমেন্টে সাইন করতে বাধ্য করা হয়েছিল। এবং 1956 থেকে 1959 সালে তিব্বতে যেসব রেজিস্ট্যান্স গ্রুপ ছিল, যারা বিরোধী ছিল এই চাইনিজ অকুপেশনে, তারা কিন্তু প্রোটেস্ট শুরু করেছিল আমদো অ্যান্ড খাম এই দুটো জায়গায়। কিন্তু চায়নার মিলিটারি এই সমস্ত প্রোটেস্টকে খুব ব্রুটালভাবে ক্র্যাকডাউন করেছিল, এবং সমস্ত বিদ্রোহীদেরকে জেলে পুড়িয়ে দিয়েছিল, এবং তাদেরকে বিনা বিচারে মেরে ফেলা হয়েছিল। 1959 সালে লাসাতে একটা বিদ্রোহ হয়েছিল, 80,000 তিব্বতান প্রোটেস্টে জয়েন করেছিল, এবং এর ফলে চায়না কিন্তু বিরাট একটা ভায়োলেন্স তৈরি করেছিল এরিয়ায়, এবং সমস্ত মানুষকে একদম জাস্ট মেরে ফেলার চক্রান্ত করেছিল, সবাইকে মেরেও ফেলেছিল। এবং এই যে মানুষকে দেখছেন, ইনি হলেন আমাদের দলাই লামা, যিনি তখন সেই সময় দলাই লামা ছিলেন সেখানকার। কিন্তু চায়না যেহেতু তিব্বতকে দখল করে নিয়েছিল, তাই তাকে 1959 সালের এই বিদ্রোহের পরে ভারতবর্ষে শরণ নিতে বাধ্য হয়েছিল, এবং ভারতও তাকে শরণ দিয়েছিল। এখন তিনি বর্তমানে ধর্মশালাতে আছেন, এবং এখান থেকেই তিনি এক্সাইল গভর্নমেন্ট চালাচ্ছেন তিব্বতের। কিন্তু তিব্বত এখন কিন্তু চায়নার দখলে। 1959 সালের পরে চায়নার যে রুল, সেটা কিন্তু বিরাটভাবে বেড়ে গেছিল, এবং ইন্ডিয়া এবং ইউএন এর পেছনে কীভাবে রিয়্যাক্ট করেছিল। ইন্ডিয়া সবসময় সেইভাবে কোনোভাবে রিয়্যাক্ট করেনি। ইন্ডিয়া চাইতো চায়নার সাথে পিসফুল কোএক্সিস্টেন্স, কিন্তু কি হবে, কিন্তু চায়না সবসময় চেয়েছিল জোর করে দখল করতে, তার টেরিটরি বিরাট বেশি দরকার। সেই জন্য চায়না কিন্তু এই তিব্বতকে দখল করে নিয়েছিল, এবং সেই সময়কার তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু, তিনি কিন্তু কোনো রকম প্রতিবাদ করেননি, এবং তিনি ঘটনাটাকে আমাদের ইউনাইটেড নেশনেও কিন্তু তোলেননি। তাই তিব্বতের মানুষ, তারা কিন্তু অনেকে যারা বিদ্রোহী ছিল, তারা কিন্তু ভারতে এসে আশ্রয় নিয়েছিল, এবং ভারতে থেকেই তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদ মিছিল, বিদ্রোহ করতে শুরু করেছিল। এবং যখন আমাদের দলাই লামা ভারতবর্ষে 1959 সালে চলে আসেন, সেই সময় কিন্তু ঘটনাটা ইন্টারন্যাশনালাইজেশন হয়েছিল, এবং
সেই সময় থেকে দলাই লামা কিন্তু এখনো অবধি ভারতবর্ষে আছে। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ণা দিয়েছেন, কিন্তু কেউই তার কথা সেইভাবে গুরুত্ব দিয়ে শোনেননি। কারণ তিব্বতে কি আছে? তিব্বতে সেই সময় ছিল কি? শুধু ছিল মঙ্ক, যারা সন্ন্যাসী ছিল, এবং মঠ ছিল। কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে তিব্বত পৃথিবীর সব থেকে বড় মিষ্টি জলের ভাণ্ডার, এবং সেখানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্থ এলিমেন্ট সেখানে পাওয়া যাচ্ছে। তাই এখন কিন্তু তিব্বতের গুরুত্ব বিরাট বেড়ে গেছে। ইন্ডিয়াস রোল ডিউরিং অ্যান্ড আফটার 1950। 1950 সালের আগে ভারতবর্ষ কিন্তু জাস্ট 3 বছর হলো স্বাধীন হয়েছে। সে সময় ভারতবর্ষ চাইছিল না কোনো রকম চায়নার মতন শক্তিশালী মিলিটারি পাওয়ারের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে, এবং তাই তারা কো এক্সিস্টেন্সের কথা বলেছিল এবং চলেছিল সেই পথেই। কিন্তু চায়না সেটা শোনেনি, অ্যান্ড এর ফলে দলাই লামাকে কিন্তু ভারতবর্ষে আসতে হয়েছিল, এবং এশিয়াতেও কিন্তু বিরাট একটা ছাপ পড়েছে। কারণ আপনার বাড়ি থেকে যদি আপনাকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? সেখানে দলাই লামা ছিল, সেই পুরো তিব্বত একটা দেশ, সে দেশের রাজা, কিন্তু তাকে কিন্তু এখনো অবধি ভারতবর্ষের ধর্মশালাতে এসে বসবাস করতে হচ্ছে ভারতবর্ষের ছত্রছায়ায়। তাহলে বুঝতেই পারছেন, বহু তিব্বতান মানুষ তাদের ধর্ম ও সংস্কৃতিকে ত্যাগ করতে বাধ্য হচ্ছে, কারণ চাইনিজ গভর্নমেন্ট তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চালাচ্ছে। তাদের যে পুঁথিপত্র সেগুলোকে পুড়িয়ে ফেলছে, এবং যদি কেউ কোনো রকমভাবে চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করার চেষ্টা করে তাদেরকে রাতারাতি গায়েব করে দেওয়া হয়, মানে মেরে ফেলা হয়। হিউম্যান রাইট ভায়োলেশনস, চায়না তিব্বতের উপরে হিউম্যান রাইট ভায়োলেশন করছে, এতে কোনো বলার কিছুই নেই। কারণ চায়নার 80,000-এর বেশি সোলজার সেই এলাকায় এখন মোতায়েন। তারা কিন্তু কোনো রকম আপরাইজিংস হতে দিচ্ছে না, বিদ্রোহ হতে দিচ্ছে না। একমাত্র শুধু যদি কোনো পাবলিকের কাছে দলাই লামার ছোট্ট একটা ফটো অবধি পাওয়া যায়, তার জন্য তার জেল হয়ে যায়, এবং কোনো রকম ট্রায়াল ছাড়াই। তাই সমস্ত মানুষ যারা তিব্বত থেকে পালিয়ে গেছেন, যারা বিদেশে আছেন, তারা কিন্তু বিদেশ থেকেই প্রোটেস্ট শুরু করেছেন। তিব্বত ইজ নট পার্ট অফ চায়না, তিব্বত কিন্তু চায়নার পার্ট নয়, এভাবে বিদ্রোহ করছে, এবং চায়না সবসময় তিব্বতকে নিয়ে মিথ্যে কথা বলছে, এবং তিব্বতানদের মেরে ফেলছে দিনকে দিন। এবং চাইনিজ যেসব বোর্ডিং স্কুল আছে সেখানে কিন্তু এই তিব্বতের যে বাচ্চাদের তাদের জোর করে সেই বোর্ডিং স্কুলে পাঠানো হয়, এবং তাদের চাইনিজ ইন্টিগ্রেশনের নাম করে তাদেরকে কিন্তু তিব্বতার ভাষা সংস্কৃতি সমস্ত কিছু দূরে রেখে তাদেরকে কিন্তু চাইনিজ ম্যান্ডারিন যে ভাষা, সেই ভাষা চাইনিজ ভাষা শিক্ষা দেওয়া হয়, এবং তাদেরকে কিন্তু তিব্বতের সভ্যতা থেকে দূরে রাখা হয়। তিব্বত স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স টু ইন্ডিয়া। তিব্বত একটা গুরুত্বপূর্ণ খুবই ইন্ডিয়ার জন্য, কারণ তিব্বত যদি এটা স্বাধীন দেশ হতো তাহলে কিন্তু সে ভারতের পক্ষে সবসময় থাকতো, এবং আজকে যদি তিব্বত থাকতো তাহলে কিন্তু আমাদের যে চায়নার সাথে এত বড় সীমান্ত সেটা কিন্তু থাকতো না, এবং সীমান্তে যেসব ডোকলাম গালওয়ান ভ্যালির এইসব যে ক্ল্যাশগুলো হচ্ছিল, অরুণাচল প্রদেশকে সবসময় চায়না ক্লেম করে, এগুলো কিছুই করতে পারতো না। কারণ আমাদের সামনে ঢাল হিসাবে থাকতো আমাদের এই দলাই লামা এবং তার তিব্বত। যেমনভাবে নেপাল এবং ভুটান কিন্তু ঢাল হয়ে আছে, প্রাকৃতিক ন্যাচারাল ঢাল। দলাই লামা এখন ভারতবর্ষে আছেন, তিনি ভারতবর্ষে থেকেই কিন্তু এই যে দেখছেন এইভাবে দলাই লামাকে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন, কারণ চাইনি মিলিটারি তাদেরকে মেরে ফেলার পুরো চক্রান্ত করেছিলেন। তৎকালীন আমাদের জওহরলাল নেহরু কিন্তু তাকে আশ্রয় দিয়েছিলেন। ইনি হচ্ছেন আমাদের রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, এবং আমাদের উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন। চায়নার বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রোটেস্ট করে যাচ্ছেন এই তিব্বতান মানুষরা, বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন দেখাচ্ছেন তারা, এবং এই চায়না থেকে তিব্বতকে কীভাবে মুক্ত করা সম্ভব। চায়নারা ফোর্সফুলি তিব্বতান বাচ্চাদেরকে মারছে। এর মুক্তির একটাই উপায়, এই চাইনিজ, কারণ সবসময় জানেন সত্যর জয় হবে। ভারতবর্ষ একসময় ব্রিটেনদের অধীনে ছিল, কিন্তু গান্ধীজির আওতায় যেসব নন ভায়োলেন্স যে আন্দোলন হয়েছিল তার ফলে, এবং সশস্ত্র যেসব আন্দোলন হয়েছিল সুভাষচন্দ্র এবং বিদ্রোহী দলের আওতায়, এগুলোও কিন্তু বাধ্য করেছিল ইংরেজদের ফিরে যেতে। তেমনিভাবে আমাদের তিব্বতে যদি স্বাধীনতা আনতে হয় তাহলে কিন্তু তিব্বতের যেসব মানুষ আছে তাদেরকেও কিন্তু তাদের ধর্ম সংস্কৃতিকে নিয়ে চলতে হবে, এবং এক পক্ষকে
নন ভায়োলেন্স অবলম্বন করতে হবে এবং তারা সবসময় ডেমনস্ট্রেশন করবে, তারা সবসময় আন্দোলনে জড়িত থাকবে। যদি তাদের উপরে অত্যাচার হোক, আর এক পক্ষকে একদম কঠিনভাবে সশস্ত্র হতে হবে এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে চায়নার ভেতরে যাতে অশান্তি তৈরি করা যায় এবং চায়নাকে বুঝতে সাহায্য করা যায় যে তারা চায়নার পার্ট নয়, এইভাবে তাদেরকে কিন্তু বিদ্রোহ করতে হবে। তবে কিন্তু চায়না থেকে তিব্বতের মুক্তি সম্ভব, না হলে কিন্তু মুক্তি সম্ভব না। তো বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি ভাবছেন? চায়না কি কোনোদিনও তিব্বতকে মুক্ত করবে, তিব্বতকে স্বাধীন করবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, ধন্যবাদ।